আমন্ত্রণ দীপ্তি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের ওজন একটু বেশি কিংবা বয়োজ্যেষ্ঠ কিংবা মাঝবয়সী। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে বসতে গেলে কিংবা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় যখন তারা বসার চেষ্টা করে নিচে, তখন তীব্র হাঁটু ব্যথা অনুভূত হয়। তবে হাঁটু ব্যথাগুলো আসলে কি কারণে, এবং এই সমস্যাগুলোর কারণে অনেকে ফ্লোরে বসা একদমই বন্ধ করে দেন, কিংবা নামাজ আদায়ের ক্ষেত্রে অনেকে দেখা যায় চেয়ারে বসে নামাজ আদায় করছেন। বিষয়গুলো আসলে কি কারণে, আমরা কি করে এগুলো থেকে সুরক্ষিত থাকতে পারি, এবং সুরক্ষিত থাকার ক্ষেত্রে সচেতন হওয়াটা কতটুকু জরুরি, এবং এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু। দর্শক, কথা বলবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, নিচে বসতে গেলে একজন ব্যক্তির হাঁটু ব্যথা হচ্ছে, ফ্লোরে বসতে পারছে না, এই ব্যথাগুলো আসলে কি কারণে হয়ে থাকে? অনেক কষ্ট। এই প্রশ্নটা শুনছি আর আমার ভিতরে ওই রোগীগুলোকে দেখছি যারা আমার প্র্যাকটিসে, আমার চেম্বারে আসে, কি কষ্ট তাদের হাঁটু ব্যথা। একদমই। আচ্ছা, প্রশ্ন আমি আপনাকে রাখি। আমি হাঁটু ব্যথা নিয়ে আপনার কাছে আসলাম ডক্টর অর্থির কাছে। ডক্টর অর্থি আমার হাঁটুটা দেখলেন না হাত দিয়ে, ইভেন কাপড়টা উঠায়ও দেখলেন না, হাতও দিলেন না, অ্যাসেসমেন্টও করলেন না। কেন এসছেন, কী অবস্থা? বলে হাঁটু, হ্যাঁ হ্যাঁ হাঁটু ব্যথা, এই তো আমি দেখলাম আপনি ঘুরছেন। এটা কিন্তু আমি বলিনি, এটা বলছে আমার রুগীরা। বলে এরকমভাবে কথা হয়, হ্যাঁ আপনাকে দেখলাম একটু কেমন যেন হাঁটে আসলেন। ও আচ্ছা ঠিক আছে, এই ওষুধগুলো দিলাম, এটা খেয়ে 1 মাস পরে আমার সঙ্গে দেখা করেন। এটা রুগীরা বলে, এটা রুগীরা বলে, একটা রুগী বলে না, অসংখ্য রুগীরা বলে এরকম। এখন প্রশ্ন হলো যে আমার তো হাঁটু ব্যথা, তাহলে আমি তো মুভ করব না। আমি ব্যথার ওষুধ খেলাম, হাঁটু মুভ করলাম না, নিচে বসে নামাজ পড়লাম না, আমি চেয়ারে বসে নামাজ পড়লাম, এই করেন না, বাঁকা করবেন না, হাঁটু দিয়ে সিঁড়িতে উঠবেন না, সিঁড়ি থেকে নামবেন না। তাহলে আমার হাঁটুকে আমি কি বললাম? হাঁটুকে বললাম টেক রেস্ট। রেস্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার। নো নো, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরামর্শ পেতে শুনি। রেস্ট ইজ নট দ্য অ্যান্সার, অ্যাক্টিভিটি ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ আপনার হাঁটু গ্র্যাজুয়ালি 1 মাসের মধ্যে তো তার মুভমেন্ট আরও কমে যাবে। ব্যথা হলেই ওই রুগীর কথা, ওই রুগীগুলোর কথা, অনেক রুগীদের কথা বলছি আমি, আমার কথা নয়, রুগীরা যা বলে আমাকে। অ্যান্ড আমার এক্সপ্লেনেশন হলো যে ব্যথা হলে তো ওই রুগী হাঁটু মুভ করবে না। তাই মুভমেন্ট যদি না কমে করে, গ্র্যাজুয়ালি কী হবে, আস্তে আস্তে মুভমেন্ট কমে যাবে। হাঁটুতে আমরা 2টো জয়েন্টের উপরে বেশি মাথায় রাখি এবং আলোকপাত করি। একটা হলো টিবিও ফিমোরাল জয়েন্ট, আর একটা হলো প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। তো যদি এই জয়েন্টগুলোকে আমি যদি মুভমেন্ট না করি, আমার কাছে একটা হাঁটু আছে, এই হাঁটুটা দেখতে এরকম, এই হলো টিবিও ফিমোরাল জয়েন্ট, আর হলো প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। তাহলে এখানে মুভমেন্ট যদি না হয়, এ তো আটকে যাবে। এমনিতেই ব্যথা, তাহলে আমি আরও মুভ করলাম না, আর মুভ করলেই তো আমার কষ্ট বেড়ে যাবে, তাহলে মুভমেন্ট কমে যাবে। আর নিয়ের মুভমেন্ট যদি কমে যায়, বাড়ানো অত সহজ নয়, কঠিন। এই বাড়ানোর জন্য আপনাকে আবার রাইট অ্যাসেসমেন্ট করে দেখতে হবে আপনার ফ্লেকশন কত, এক্সটেনশন কত, অর্থাৎ আপনি কতটুকু বাঁকা করতে পারেন, কতটুকু সোজা করতে পারেন, এবং কতটুকু আপনার রোটেশন হয়। মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন পরিমাণ খুব কম, বাট দেখতে হবে। এখন আপনার যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর আপনি অলরেডি পেয়ে গেছেন, যে হাঁটুকে কি করতে হবে, মুভমেন্ট করতে। একদমই তাই, মুভমেন্ট করতে হয়। এবং এই পরামর্শটা আসলে আমরা কতজন পেয়ে থাকি, সবার একটাই কথা, আমাদের রুগীরা বলে, অধিকাংশ রুগী বলে যে মুভমেন্ট করতে নিষেধ। আমি যে চিকিৎসা দিলাম, এই ওষুধগুলো খাবেন, আপাতত মুভমেন্ট করবেন না,
একদম মুভমেন্ট করবেন না, একদম বাঁকা করবেন না, সোজা থাকবেন। আপনি সিঁড়ি দিয়ে উঠবেন না, নামবেন না। তা আপনার তো নিচে বসতে হলে 135 ডিগ্রি মুভমেন্ট হতে হবে বা 130 ডিগ্রি মুভমেন্ট হতে হবে। আপনি যদি পা সোজা করেন, পূর্ণ সোজা করতে গেলে 185 ডিগ্রি বলতে হবে। অধিকাংশ লোকের মাথায় থাকে 100 ডিগ্রি। আপনার নি হাইপার এক্সটেন্ড হয় 5 ডিগ্রি। তো যদি এইটা না হয় তাহলে আপনার তো হাঁটুতে ব্যথা হবেই। অথবা 0 ডিগ্রি কেউ কেউ বলে। আচ্ছা, 180 ডিগ্রি মানে 0 ডিগ্রি। এই মুভমেন্টগুলো যদি না থাকে, যদি আপনি না বসতে পারেন, না বাঁকা করতে পারেন। আমার দেশে সস্তা যানবাহন হলো ইজি বাইক অথবা রিক্সা অথবা মোটরওয়ালা রিক্সা। তা আমার ওই রিক্সায় উঠতে গেলে তো আমার পা বাঁকা করতে হবে। আমি যদি ফ্লোর গ্রাউন্ড থেকে অথবা রাস্তার উপরে দাঁড়িয়ে যদি পা বাঁকা করতে না পারি, তা আমি তো রিক্সায় উঠতে পারবো না। একদমই তাই। এবং এগুলো হচ্ছে প্রতিনিয়ত। আমি রিকশায় চলাফেরা উঠানামা খুবই দুঃসাধ্য বিষয় হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে। আমি একদিন দেখলাম এক লোক, সে রিক্সা যাচ্ছে এইদিকে, সে উল্টো দিকে রিক্সার উপরে দাঁড়িয়ে রিক্সা ধরে আছে। এবং খানিকক্ষণ পর দেখলাম ওই রুগী আমার চেম্বারে ঢুকছে। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে দেখলাম রিক্সার মধ্যে এরকম দাঁড়িয়ে, বলো স্যার আমি তো বসতে পারি না, রিক্সায় বসতে পারি না হাঁটা ভাঁজ করে, এই জন্য আমি উল্টো দিকে এরকম দাঁড়িয়ে আসছিলাম, রিক্সা আসলো। দুর্বিষহ জীবন। তাহলে আপনার হাঁটু ভাঁজ করে ওই সস্তা যানবাহনে বসতে হলেও হাঁটু বাঁকা করতে হবে। তো আপনার বাঁকাই নাই, তাহলে তো আপনার কষ্ট হবেই। আপনার পূর্ণ সোজা নাই, আপনার কষ্ট হবে। একদমই তাই। তো সুতরাং হাঁটুর চিকিৎসাতে আমি বলবো, আপনি যে ওষুধ দিয়েছেন এক্সিলেন্ট, বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ওষুধ আপনি দিয়েছেন, তার সঙ্গে একটু দয়া করে বলেন না যে মুভমেন্ট করতে হবে। অথবা যারা মুভমেন্ট করে তাদের কাছেও পাঠাতে পারেন, তারা দেখে মুভমেন্টগুলো কিভাবে করতে হবে সে কথা তারা বলবে। এবং হাঁটু যে কি দুর্বিষহ, হাঁটু যে কি কঠিন, যার হাঁটুর কষ্ট হয়েছে তাদের যদি সঙ্গে আপনার কারো দেখা হয়, আপনি দেখবেন তারা কি বলে। হাঁটু কেটে একটা আর্টিফিশিয়াল হাঁটু বানিয়ে দেবেন, এটা কয়টা লোক পারে, কয়টা অ্যাফোর্ড করতে পারে, এবং তার বয়স অনুযায়ী কখন করা যাবে, এবং আসলে সফলতার হার কতটুকু, সেখানে পরবর্তীতে কতটুকু তার নরমাল লাইফ লিড করতে পারে। এক্সিলেন্ট, ইউ আর রিয়েলি জিনিয়াস। সফলতার হার কতটুকু। আপনি এটা করে দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন রুগীকে, তারপর রুগীর মাসেল ট্রেন কোথায় হবে? আপনি বাসায় গিয়ে এক্সারসাইজ করুন, রুগী জানবে এক্সারসাইজ করতে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমার এই কথায় যদি কাউকে আমি হার্ট করে থাকি, আমি সরি ফর দ্যাট। আমি অ্যাকচুয়ালি কাউকে হার্ট করার জন্য এটা বলিনি। আমি বলছি রুগীর স্বার্থে, যা রুগীরা এসে আমাকে বলে সেই কথাগুলোই আমি বলছি। একদমই। এক্ষেত্রে স্যার ধরেন কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছে, এবং আমাদের দেশে অধিকাংশ মা, চাচিরা, খালারা দেখা যায় 40 ঊর্ধ্ব বয়সে ওজনাধিক্যতায় ভুগছে। একে তো শরীরে ওজন বেশি, তারপরে দেখা যায় ফ্লোরে বসে কাজ করছে এবং উঠে দাঁড়াতে পারছে না, এবং ফ্লোরে এই কারণে বসাই বন্ধ করে দিয়েছে, পার্টিকুলার একটা হাইট মেনটেন করে সেখানে বসছে। স্যার এই ব্যক্তিগুলো কি কোনো এক্সারসাইজের মাধ্যমে আবার আগের অবস্থায় নিচে ফ্লোরে বসে কাজ করতে পারে, নাকি যাদের? উত্তরটা ইয়েস, উত্তরটা নো। বাট ইয়েস উত্তরটা বেশি সংখ্যক রুগীর জন্যে। এখন আপনি কি নিয়ে আসছেন আমার কাছে, নিয়ের অবস্থান কি, আপনি এটা কতটুকু বাঁকা সোজা হয়, খুব ডিফিকাল্ট। যেমন ধরেন আপনার পা আপনি সোজা হয় না, কয় ডিগ্রি, সে 10 ডিগ্রি। তাহলে এখন 10 ডিগ্রি সোজা করার জন্য আপনি কি করবেন? যেটা আমি করি, 10 ডিগ্রি সোজা করার জন্যে তাকে, সে চিত হয়ে শুবে, শোয়ার পরে এটা চিত হয়ে শুলো। এখন আমি তার যে পার্টটা আমরা মুভ করি, আমরা যে হাঁটু বাঁকা করি, কোনটা বাঁকা হয়? টিবিয়া। সোজা করি, এই দেখেন টিবিয়া। আমরা ফিমার বাঁকা করে, ফিমার সোজা করে হাঁটু বাঁকা সোজা করি না,
তাহলে এইটা যদি আমার টিবিয়া হয় তাহলে এই পেশেন্টকে শুয়ে আমি এটাকে আস্তে 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 গ্লাইড করলাম। আচ্ছা আচ্ছা। আমি যখন পাটাকে সোজা করি, আপনি দেখেন পা সোজা করলে পাটা সোজা হয় অ্যান্ড এক্সটার্নালি রোটেট হয়। তাহলে আপনাকে এটাকে গ্লাইড করে নিয়ে টাইট করান, শক্তিশালী করান অ্যান্ড ল্যাটারালি রোটেট করান। গ্লাইডিং, এক্সটেনশন, সোজা অ্যান্ড বাইরের দিকে পা ঘোরানো, এই মুভমেন্টগুলো একসঙ্গে আপনাকে করতে হবে। মাথায় রাখতে হবে শক্তিশালী। কি শক্তিশালী? কোয়াডস। আচ্ছা। কোয়াডসের বিশেষ করে দ্য মিডিয়াল পার্ট যেটা, সেইটা খুব কালপ্রিট। ও ব্যথা হয়ে থাকে, ও সোজা হতে চায় না, ও এটাকে হেল্প করতে চায় না। এইটাকে আগে আপনি অ্যাসেসমেন্ট করে বের করে দেখবেন যে ওখানে সে কী অবস্থায় আছে। এবং অ্যাসেসমেন্ট করার পরবর্তীতে কী কী ধরনের ফিজিওথেরাপির অপশন রয়েছে? ওকে, এখন আমরা আসি পা বাঁকা করার জন্য কী অপশন। পা সোজা করার জন্য বলছি চিত হয়ে শুয়ে, এরকম শুয়ে পা সোজা করব। এখন পা বাঁকা করার জন্যে আপনাকে উপর হয়ে শুতে হবে। উপর হয়ে শুয়ে সে আপনার ডান হাঁটু প্রবলেম, উপর হয়ে শোয়ার পরে আপনি ডান হাঁটু দেখেন নিজে নিজে কতটুকুনো বাঁকা করতে পারি। ইয়েস। এরপরে আপনি এই হলো আমার কাছে নি, এই অংশটা বাঁকা হয়, এই বাঁকা হলো। হওয়ার পরে আমি এই টিবিয়ার এখানে একটা বেল্ট দিয়ে, এটা ফিক্স ফিমার, আপনি উপরে শুয়ে আছেন, এই টিবিয়ার এখানে একটা বেল্ট দিয়ে আমি এটাকে টানি, টেনে এদিকে সরায় নেওয়ার পরে রুগীকে বলি আপনি এখন নিজে নিজে বাঁকা করেন এবং আপনি একটু ভিতরের দিকে ঘোরান। আমরা যখন সোজা করছিলাম তখন বলছি পা সোজা রেখে বাইরের দিকে ঘোরান। এখন আমি বাঁকা করছি, সুতরাং পা বাঁকা করে ভিতরের দিকে ঘোরান। এটা বারবার করতে হবে এবং এখানে যে মাসেলগুলো, যে মাসেল গ্রুপগুলো এই কাজ করে তাদেরকে আবার স্ট্রং করতে হবে যাতে সে বাঁকা করতে পারে। তাহলে বাঁকা করার জন্যে তার এখানে নিয়ের যে মাংস আছে সেটাকে আমরা স্ট্রং করব। মিডিয়াল ভিতরের দিকে ঘোরানোর জন্য যে মাংস আছে সেটাকে আমরা স্ট্রং করব। বাট মনে রাখতে হবে আমরা যত সহজে বলছি তত সহজে এটা হবে না। এর জন্যে আরও বেশি রুগীকে আমাদেরকে সময় দিতে হবে এবং সেই সময় অনুযায়ী আমাদেরকে রাইট অবস্থানে এটাকে টেনে আনতে হবে। আমার জানা মতে, আমার নলেজ ইজ ভেরি পোর, আমার জানা মতে এমন কোনো ওষুধ এর নাম আমার জানা নাই যে ওষুধ খেলে বা যে সার্জারি করলেই এই হাঁটুটা বাঁকা হয়ে যাবে এবং আগের মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জানা নেই। আপনাকে এই প্রসিজিওরে যেতে হবে, নট রেস্ট। একদমই। ইউ ওয়ার্ক, নিয়মিত এক্সারসাইজ করে হাঁটুর মুভমেন্ট করতে হবে যাতে অ্যাক্টিভ থাকে। স্যার, আমরা কি আমাদের নিত্যদিনের জীবনযাত্রায় এমন কি কোনো অ্যাক্টিভিটিস করছি যেটি আমাদের আসলে মনের অজান্তে আমাদের হাঁটুর জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, আমরা বুঝে উঠতে পারছি না? হ্যাঁ, যেমন ধরেন আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন, আপনার হাঁটু ব্যথা আছে, তাহলে সিঁড়ি দিয়ে উঠলে ওঠার একটা নিয়ম আপনাকে মানতে হবে। আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন আপনার স্ট্রং লেগ দিয়ে আপনি উপরে উঠবেন, একটার পর একটা। আপনি যখন নামবেন তখন উইক লেগ দিয়ে আপনি নামবেন। অর্থাৎ ওঠার সময় আনএফেক্টেড লেগ, নামার সময় অ্যাফেক্টেড লেগ দিয়ে আপনাকে করতে হবে। এখন যদি আপনি এটা ব্যতিরিকে আপনি চলে যান, সঠিক না করেন, তাহলে আপনার কষ্ট বেড়ে যাবে, ভিতরে ইনজুরি হতে পারে। অ্যান্ড দিস এক্সারসাইজ, নি এক্সারসাইজের সময়ে আমি যে নিয়মে বলছি এই নিয়মের বাইরে যদি আপনি এখন কোনোভাবে এরকম করতে থাকেন, আপনার ভিতরের ইন্টারনাল যে স্ট্রাকচারগুলো ওরা অসুস্থ হতেই পারে, তারা অসুস্থ হতেই পারে। সুতরাং আপনাকে সঠিক অবস্থানে সঠিক নিয়মে যেতে হবে আন্ডার এ নলেজেবল ফিজিওথেরাপিস্ট। তার নলেজেবল ফিজিওথেরাপিস্টের আন্ডারে আপনাকে এই হাঁটুর চিকিৎসা নিতে হবে, মোবিলিটি বাড়াতে হবে, মাসেলকে স্ট্রং করতে হবে। আপনি মোবিলিটি কমে যাবে, আপনি মুভ করেন না, আপনি একদম চেয়ারে বসেই নামাজ পড়বেন, নিচে বসবেন না, তাহলে তো আপনার হাঁটু বাঁকা হবে না। নিশ্চয়ই। আর হাঁটু বাঁকা না হলে আপনি ওই রিক্সায় গেলে দাঁড়ায় যেতে হবে।
আপনি হাঁটু বাঁকা না হলে আপনি রাস্তার উপর দাঁড়িয়ে পা বাঁকা করে আপনি রিকশায় উঠতে পারবেন না। আপনার তো একটা ফাংশনাল মুভমেন্ট আছে নিয়ে। সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে সবাই কি কমোডে বাথরুম একদমই নয় করতে পারে? এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একদম লো কমোড, মানে ইন্ডিয়ান টয়লেট যেগুলো ফ্ল্যাট ফ্ল্যাটে টয়লেট বসতে হয়। সেগুলোতে বসে। তাহলে হাঁটুর যদি রেঞ্জ না থাকে, আমাকে অনেক রুগীরা বলছে নিচে বসতে গেলে আমার বাম হাঁটু প্রবলেম, আমি বাম হাঁটু লম্বা করে দিয়ে আমি এরকম কাত হয়ে নিচে বসি কিছু ধরে। একদমই। ইজ ইট লাইফ? চলুন না সবাই মিলে আমরা সঠিক জীবন কি করে হতে পারে, হাঁটু ব্যথা কিভাবে নিরাময় হতে পারে, হাঁটুর রেঞ্জ কিভাবে বাড়তে পারে। একজন মানুষ সে গ্রামে বসবাস করুক আর শহরে করুক, তার ডিমান্ডেবল পজিশন আমরা কিভাবে করতে পারি, খুব বেশি জরুরি। এটা খুব জরুরি, অত্যাধিক জরুরি। এখন আমার মায়ের যদি প্রবলেম হয়, আমার বাবার যদি প্রবলেম হয়, সে কি করবে? এরকম শত শত মা, শত শত বাবা, বিশেষ করে গ্রাম থেকে গ্রামান্তরে গেলে আপনি পাবেন। আমি যখন গ্রামে ফ্রি হেলথ ক্যাম্প করি, আমি বছরে প্রায় 4টা ফ্রি হেলথ ক্যাম্প করি গড়ে, কখনো বেশি কখনো কম। সেখানে এরকম বলে রুগীরা, বাবা লজ্জার কথা, আমি তো এভাবে বসতে পারি না। তখন আমরা বলি কি, আপনি একটা চেয়ার কেটে বসবেন। চেয়ার কেটে বসে ওই ফাংশনটা তার হলো, কিন্তু তো কোনো উপকার হলো না। তাহলে আপনাকে বলতে হবে, ওকে শিখাইতে হবে। কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো শিখালেও উনি পারবেন না একা। ওনাকে গ্লাইডিং শিখালাম, পারবেন না। ওনাকে বললাম আপনি সোজা করেন, স্ট্রং করেন মাসেল, পারছে না। আপনি বাইরের দিকে ঘোরান, পারছে না। অথবা হয়তো সাধারণভাবে বললাম আপনি একটা বিছানায় বসে পা উঁচু করে বিছানায় বসেন, অথবা বালিশ দেন, দিয়ে তার উপরে বসেন, দিলে পা উঁচু থাকবে। এখন পায়ের মধ্যে বালিশের কভারের মধ্যে আপনি 2 কেজি চাল দিয়ে দেন, দিয়ে ওইটা পায়ে বেঁধে আস্তে আস্তে উঠান। এটা কি সঠিকভাবে সে করতে পারবে? একদমই নয়। অনেক আলোচনায় আমি আপনাকে বা আমাদের সঙ্গে বলছি বা বলি যে এক্সারসাইজ বললে রুগীরা সঠিক করতে পারে না। কিন্তু রুগীদের ধারণা, অনেকেরই ধারণা, শিখায় দেন, আমি বাসায় গিয়ে করব। পারবে না। বাসায় গিয়ে সঠিক একটাই কাজ করতে পারে, ট্যাবলেট ক্যাপসুল পানির মধ্যে খেয়ে ফেললেন, আমি একটু দিলাম, দিয়ে এভাবে এটা সঠিক হবে। কিন্তু এক্সারসাইজ একা একা কখনোই সম্ভব নয় না। কিন্তু এইটাই সে রুগীরা এইটাই ভাবে, এটা বোঝাতে খুব কষ্ট। আমাদের দেশে কিন্তু স্যার আমরা যে বলছি যে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান, বেশিরভাগ ফিজিওথেরাপি সেন্টারগুলো তো মানে যত্রতত্র গড়ে উঠেছে, সেখানে আসলেই কি কোনো ট্রেন্ড মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট রয়েছে? এবং রোগীরা তো প্রতারিত হচ্ছে, এই কারণে তারা আস্থা রাখতে পারছে না। আপনি বিষয়টা নিয়ে কি বলতে চান? আমি বলতে চাই যে মাসকুলোস্কেলেটাল স্পেশালিস্ট না পেলেও আপনি ফিজিওথেরাপিস্ট পাবেন। আমাদের এখন অনেক ইনস্টিটিউট যেখান থেকে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করে, এবং যারা গ্র্যাজুয়েশন করে আমি যা বলছি এর অনেকটাই তারা গ্র্যাজুয়েশনে শেখে। সুতরাং তাদের কাছে গেলে আপনার প্রতারিত তো হবেন না, আপনি বরং সঠিক চিকিৎসাটাই পাবেন। আপনি সঠিক চিকিৎসাটাই পাবেন। এমন হতে পারে আপনি মাসকুলোস্কেলেটাল স্পেশালিস্টের প্রেসক্রিপশন নিয়ে ওই ফিজিওথেরাপিস্টের কাছে যান, শেখেন, শিখে নেন, শিখে নেন না, তার তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নেন, নিয়ে আপনি ভালো থাকেন। বাট অনেক সময় লাগবে, এই সময়টা দেওয়াটা কঠিন। আর ভরসা রাখাটা, আস্থা রাখাটা এবং দীর্ঘ সময় নিয়ে এক্সারসাইজ করাটার ক্ষেত্রে অনেকেই একদমই ভরসা কিংবা আশা হারিয়ে ফেলে। অনেকে ধরেই নেয় যে জীবনটা এভাবে হয়তো কাটিয়ে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই আস্থা রাখা উচিত একজন মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের প্রতি, এবং নিয়মিত ব্যায়াম কিংবা এক্সারসাইজগুলো করাটা অত্যন্ত জরুরি। স্যার, আলোচনার একদম শেষ প্রান্তে একটা ছোট্ট শব্দ বলে শেষ করি। নিশ্চয়ই। যারা হাঁটু ব্যথায় ভুগছেন বা শুরু হয়েছে, আপনাদেরকে অনুরোধ করব, হাতের নাগালেই ফিজিওথেরাপিস্ট, তাদেরকে একটু দেখান, অ্যাসেসমেন্ট করেন, এক্সারসাইজ সঠিকভাবে তার কাছ থেকে করে নেন। নিশ্চয়ই। স্যার, আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজেরা একটু সচেতন হয়ে হাঁটু ব্যথা হলে অবশ্যই প্রপার ডায়াগনোসিস করি ব্যথাটি কী কারণে, এবং সেই অনুযায়ী নিয়মিত এক্সারসাইজ করি। তবে এক্সারসাইজ করার ক্ষেত্রে কখনো ইউটিউব কিংবা গুগল কিংবা এই ধরনের বিষয়গুলোর উপর ভরসা না রেখে অবশ্যই আস্থা রাখুন একজন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের প্রতি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।